নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভেবেছিলাম হয়তো শুভেন্দু অধিকারী নিজেকে সংযত করে নেবেন। বারুইপুরে যে শিক্ষা তিনি পেয়েছিলেন, একটা সম্প্রদায়কে আক্রমণ করেছিলেন, তার ফলে বারুইপুরের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ভারতীয় জনতা পার্টির যে সভা, সেই সভা ভণ্ডুল হয়েছিল। 200-250 জন বিজেপি কর্মী সমর্থক তারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবেন বলে গেছিলেন, কিন্তু যে সেখানে পৌঁছাতে পারলেন না। দফায় দফায় বিক্ষোভের সামনে পড়লেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে গেছিলেন 20-22 জন বিধায়ক। তিনি হুইপ জারি করেছিলেন সকল বিধায়ককে বারুইপুরে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার যে স্পিকার রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা ক্ষেত্র, সেখানে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ দিয়ে সকল বিধায়ককে উপস্থিত থাকতে বলেছিলেন। কিন্তু তাকে যে বিধায়করা পাত্তা দিচ্ছেন না, তাকে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না। তার হাতে এখনও পর্যন্ত 64 জন বিধায়ক রয়েছেন, কিন্তু সেদিন দেখা গেল 20-22 জন বিধায়ক। যখন অশান্তি হচ্ছে তখন দেখা গেল তার পাশে 3-4 জনের বেশি কোনো বিধায়কই নেই। সকলেই কিন্তু মাঝ রাস্তা থেকে বেপাত্তা। শুভেন্দু অধিকারীকে কার্যত ইগনোর করতে শুরু করেছেন বিজেপির বিধায়করা। এর আগে তাকে ইগনোর করেছিলেন তার যে রাজনৈতিক প্রভু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় 150 দিন বারবার চিঠি লেখার পরে কয়েকদিন আগে 3 মিনিটের জন্য সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন। সেখানে একটা স্টিল ছবি তুলেছিলেন, সেটা নিয়ে তিনি বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু তারপরেই তিনি এ রাজ্যের পর্যবেক্ষক সুনীল বানসালের সঙ্গে দেখা করেছেন, কিন্তু সেখানেও দেখলেন বরফ গলেনি। শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে যত দিন যাচ্ছে ততই দলের কাছে ব্রাত্য হচ্ছেন, বিধায়কদের কাছে ব্রাত্য হচ্ছেন, কিন্তু তার মুখের ভাষার পরিবর্তন হয়নি। হয়তো ভাবা গেছিল বারুইপুর থেকে শিক্ষা নিয়ে শুভেন্দু অধিকারী একটু চুপ করে যাবেন। তিনি একই ভাষাতে আবার আক্রমণ করছেন। তিনি বলছেন পাল্টা দেবার লোক আছে, দিলীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছেন। যে দিলীপ ঘোষকে এতদিন নেতাই মনে করতেন না, গতকাল একটি জায়গাতে তিনি বক্তব্য রাখতে যেয়ে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন, দিলীপ ঘোষকে সমর্থন করেছেন। শুভেন্দু অধিকারীর কাছে দলের খবর মোটেই থাকে না, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই দিলীপ ঘোষকে সেন্সার করেছে। সভাপতির দৌড়ে তিনি ছিলেন, কিন্তু অঙ্কুরেই তা বিনাশ হয়েছে বলে সূত্রের দাবি। আপনাদের কাছে প্রতিদিনই একটা অনুরোধ করি, আমার বক্তব্য শুনে হয়তো আপনাদের খারাপ লাগে, কিন্তু আমার কাছে আর অন্য কোনো পথ নেই, তাই আপনাদের কাছে এই আবেদনটুকু করছি। দয়া করে চ্যানেলটি যেভাবে দেখছেন সাবস্ক্রাইব করুন, তাতে আমি অনেক সুবিধা পাবো। আপনাদের কাছেও পর্বগুলো পৌঁছে যাবে। পর্বগুলো ভালো হলে মানুষের কাছে শেয়ার করবেন, কারণ আমি কোনো ফেসবুক বা টুইটারে আমার বক্তব্য শেয়ার করি না। আপনাদের ওপরই সেই দায়িত্ব ছেড়ে দিলাম। মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অর্থাৎ যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারী কিন্তু কোনো পরিবর্তন হননি। তিনি যেমন বাঘা তেঁতুল, তেমনি কুটকুটে ওলো যে বিভিন্ন জায়গায় তৃণমূলের অপেক্ষা করছে, তা তিনি বুঝতে পারেননি। কারণ যত দিন যাবে, আমি গত কয়েকদিন আগে পর্বে বলেছিলাম, বিজেপি নেতারা যেভাবে ধর্মের সুশ্রুরানি দিচ্ছেন, তারা যেখানেই যাবেন সেখানেই কিন্তু বিক্ষোভের সামনে পড়বেন। একটা সার্বভৌম রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে শুধু হিন্দু হিন্দু করে সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা
বিষ বেরোচ্ছে মুখের ভেতর থেকে বিজেপি নেতাদের, তা বাংলার মানুষ কিন্তু কোনো মতেই ভালো চোখে নিচ্ছে না। ভারতবর্ষ একটি রাষ্ট্র, সমস্ত ধর্মের মানুষ থাকে। ইংরেজদের 200 বছরের রাজত্ব থেকে যখন স্বাধীনতার লড়াই হয়েছিল, সেখানে শুধু হিন্দু ছিল না, মুসলিম সম্প্রদায়ের মানুষও ছিল, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ লড়াই করেছিল। তাই একটি ধর্মকে, একটি সম্প্রদায়কে এইভাবে বারবার কুৎসিত নোংরা ভাষায়, জঘন্য ভাষায় আক্রমণ করছেন, তা মোটেই কিন্তু বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছেন না। শুভেন্দু অধিকারী প্রতিদিনই সেই বলেন প্রতিক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তিনি তো উপলব্ধি করে এলেন বারুইপুরে, আবারও সেই বক্তব্য গতকাল তিনি রেখেছেন। কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিষয়টি আলোচনা করব। আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই, তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয়। যদি নিশ্চয় করছি, প্রথম কথা হচ্ছে উনি ওনার এমপি ল্যাড, উনি এমপি ছিলেন ওখানে, তার টাকায় কাজ করতে গেছে, উনি কাজ পরিদর্শন করতে গেছে, উনার যাওয়াটার পিছনে অন্যায় কথা। ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক, তারা সেখানে যাবে কেন? তারা গিয়ে যে আচরণটা করেছে, তার প্রত্যুত্তরে যেটা হয়েছে, তাকে আমি নয়, পশ্চিমবাংলার সবাই সমর্থন করছে। এটাই নিউটন বলে গেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। শুনুন, আমি সিপিএম এর সঙ্গে লড়েছি। সিপিএম কারো বাড়িতে পাঠাতো না, এদের অভ্যাস। আমার বাড়িতে কি উত্তপ্ত করেছে জানেন? আমি তো বাড়িতে থাকি না। আমার বাবার এজ হচ্ছে 88, মায়ের এজ হচ্ছে 77। আমার বাড়িতে ওরা যখন তখন অ্যাটাক করেছে এবং সারা রাত্রি ধরে 2021-22 সাল ডিজে চালিয়ে রাখতো কলেজের গেটে, যাতে বাড়ির কেউ ঘুমাতে না পারে। করেছে, ঠিক করেছে। যেখানে করবে সেখানে একইভাবে বিজেপির নেতা কর্মী, বিধায়ক, সাংসদ সবাই একইভাবে উত্তর দেবে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। কারণ এর লজ্জা, ঘেন্না, ভয় কিছুই নেই। কারণ তিনি কার্যত ভারতীয় জনতা পার্টির কাছে এখন চারান্নার নেতা হয়ে গেছেন। শোনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যখন তিনি পাত্তা পাচ্ছেন না, হেমন্ত বিশ্ব শর্মাকে ধরেছেন। কেন? হেমন্ত বিশ্ব শর্মার যথেষ্ট প্রভাব আছে বিজেপিতে। তিনি যদিও বহিরাগত, শুভেন্দু অধিকারী বহিরাগত, সেই জন্য শুভেন্দু অধিকারী এই বহিরাগত নেতাকেই অবলম্বন করে রাজনৈতিকভাবে বাঁচার চেষ্টা করছেন। তিনি তার প্রভু পরিবর্তন করছেন, কিন্তু প্রভু পরিবর্তন করে কি বাঁচবেন? কি বলেন, কখন কি করেন? শুভেন্দুবাবুর বিষয় নিয়ে সংশ্লিষ্ট একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা হচ্ছিল। উনি বললেন অতিরিক্ত স্ট্রেস থেকে শুভেন্দু অধিকারী এই রকম বক্তব্য রাখছেন। ওনার এই মুহূর্তে রেস্ট নেওয়া উচিত, শান্তিতে ঘুমানো উচিত। কি করে শান্তিতে তিনি ঘুমাবেন? শান্তিকুঞ্জে তো তার বাড়ির সামনে নাকি বাবার নাম করে গান বাজছে বলে তিনি বলছেন, ডিজে বাজছে। কারণ এই শুভেন্দু অধিকারী অনেকের বাড়িতে ডিজে বাজিয়ে দিয়েছিলেন। কয়েকদিন আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কিন গান বাজাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। আপনি কি ভুলে গেছেন? সত্যিই তো প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কখন কি বলেন, এই মানুষটা না যত দিন যাচ্ছে ততই কিন্তু মানসিক দৃঢ়তা কমছে। খড়গপুরে দাঁড়িয়ে বললেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার করে রাজ্যে এসে বলেছেন নির্বাচনের আগে বাংলা ভাগ এবং রাষ্ট্রপতি শাসন নিয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতারা যাতে একটিও কথা না বলেন। শুভেন্দু অধিকারী তো বৈঠকেই থাকেন না, দলের নীতি নির্ধারণ, দলের আলাপ আলোচনা কিছুই তিনি শোনেন না। তাকেই মুখে এই সব বক্তব্য, তাকে তো কটাক্ষ করছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তীব্র কটাক্ষ করেছেন। কি বলেছেন আপনারা শুনুন। তিনি হঠাৎ বললেন বারুইপুরে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। তিনি তো একটা পদে আছেন বিরোধী দলনেতা,
তাকে সংবিধান মেনে নিয়ম কানুন মেনে কথা বলাটা সবাই আশা করে, একটু ম্যাচিউরিটি আশা করে শুভেন্দু অধিকারীর কাছ থেকে। এরকম একটা বালখিল্যপনা তার মুখ দিয়ে শোনা যাবে, একটা বাচ্চা ছেলের মতন কথা, এটা তো ঠিক নয়। আচ্ছা, উনি যেটা বললেন সেটা অমিত শাহ সামনেই আসছেন পশ্চিমবঙ্গ সফরে, যা জানা গেছে। উনি অমিত শাহকে দিয়ে বলাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে। বরং আমরা জানি, আপনারাই দেখিয়েছেন যে কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন যখন, তখন নিজেদের লোকজনদের বলে গেছেন এই 2-3টে বিষয় নিয়ে তোমরা এই বাচ্চা ছেলেদের মতন দাবি করো না। এক হচ্ছে রাষ্ট্রপতি শাসন, দ্বিতীয় হচ্ছে বাংলা ভাগ ইত্যাদি নিয়ে সকলকে বকাবকি করে গিয়েছিলেন। কিন্তু তাও শুভেন্দু অধিকারী কেন বলছেন? তার কারণটা হচ্ছে এটা একটা হতাশার বহিঃপ্রকাশ, অসহায়ের আর্তনাদ। কারণ ওনার কাছ থেকে, ওনার নেতৃত্বে যাদের থাকার কথা সেই বিধায়করা একে একে সমস্ত তার সঙ্গ ছেড়ে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দলে চলে যাচ্ছে। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। অর্থাৎ যত শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা এই প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়ার কথা বলবেন, যতই ধর্মীয় বিভাজনের কথা বলবেন, ততই কিন্তু মানুষের বিক্ষোভের সামনে পড়বেন। কারণ তারা বুঝতে পারছে না যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেদের এই নব হিন্দু নেতাদের কথায় কোনো মতেই প্রলোভিত হবেন না। কারণ হিন্দুরা হিন্দুদের ধর্ম সম্বন্ধে জানেন, আমরা আমাদের ধর্ম সম্বন্ধে জানি। কিন্তু যেভাবে ধর্মীয় বিষ ছড়ানো হচ্ছে, কোনো রাজনৈতিক বা ধর্মীয় দাঙ্গা হলে শুধু হিন্দু মরবে না, শুধু মুসলমান মরবে না, মরবে মানুষ। সেই দায়িত্বও শুভেন্দু অধিকারীকে নিতে হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন।